নমস্কার, আমি মুনমুন সরকার। বিশিষ্ট গল্পকার ডি অমিতাভর লেখা ২০ নামক ছোট গল্পটি আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। স্যার, ফুল নেবে? নাও না, বৌদিকে গিফট করলে খুশি হবে। একটা ফুটপাতের ভিখারি মেয়ে, একদম বাচ্চা, বছর ৪ বয়স হবে। ওর দাদা দিদিরা গেছে সিগনালে দাঁড়ানো গাড়ির জানলায় গোলাপ বেচতে, আর এই মেয়েটি ছোট বলে গাড়ির মধ্যে যেতে পারেনি। ফুটপাত দিয়ে যাওয়া মানুষদের ধরছে সে। আমি না নেওয়ার জন্য একবার তাকিয়েই গতি বাড়ালাম। আমার তো বউ নেই। পিজি হসপিটালের উত্তর গায়ের চওড়া ফুটপাত। বাচ্চাটা বোধহয় বুঝতে পেরেছে বৌদি শব্দটি ঠিকঠাক বসেনি। দৌড়ে আমার সামনে এসে বলল, স্যার, গার্লফ্রেন্ডকে গিফট করবে? আমি এবার হেসে ফেললাম। লুকোতে যাওয়া হাসি বেরিয়ে পড়লে বেশ অপ্রতিভ লাগে। এই বাচ্চাগুলো খুব চালাক হয়। আমার মতো প্রৌঢ়কেও এরা গার্লফ্রেন্ড দেখায়। আমার অপ্রতিভতা ঢাকতে মেয়েটিকে বললাম, গোলাপ কি শুধু বউ, বৌদি বা গার্লফ্রেন্ডকে দিতে হয়? মাকে দেওয়া যায় না? যদিও আমার সাতকুলে কেউ নেই। সরকারি অনাথ আশ্রম থেকে বেরিয়ে মধ্য কলকাতার লেলিন সরণিতে একটি প্রাচীন বড় বাড়ির ১ কামরা ঘর দখল করে আছি। ভালো একটা পদ আছে, কিন্তু আমার পদবীর মতো সেও মেকি। মাইনে পাই না, তাতে অবশ্য আমার দুঃখ নেই। মাথা গোজার একটা ঠাঁই পেয়েছি, তাতেই ধন্য। বাড়িটা অবশ্য যে কোনো দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, কিন্তু বিগত ২৪ বছরে বাড়িটা ভেঙে পড়েনি। আমারও এ ধ্বংস সম্ভাবনা গা সওয়া হয়ে গেছে। এখন মাঝ বয়সে এসে বাড়িটা ভেঙে পড়লে কি হবে সে নিয়ে আর ভাবিও না, আর ভয়ও পাই না। বাচ্চাটা কোনো উত্তর দিল না, কিন্তু গোলাপের বিক্রি যে নিশ্চিত তা বুঝে গিয়ে গোলাপের গোছাটা বাড়িয়ে ধরে আমার দিকে। সরু সরু হাতে উজ্জ্বল গোলাপ তোড়া। আমি তার হাত থেকে গোলাপ তোড়া নিয়ে টাকা গুঁজে দিই, দামের থেকে কিছুটা বেশি। বাচ্চাটা এবার সমস্যায় পড়ে যায়। বিক্রি হবে বোধহয় ভাবেই নি, দাম কত তাও জানে না। দাদা দিদিদের দেখা দেখি সে বেচতে শুরু করেছে, কিন্তু আমার দেওয়া নোটটা গোলাপের থেকে যে অনেক বেশি তা বাচ্চাটা বুঝতে পেরে আমার পথ আটকায়। কি হলো, বাকি টাকায় তুই খেয়ে নিস, আমি হালকা স্বরে বলি। আমিও জানি এই জীবন। কিভাবে সরকারি হোমে পৌঁছেছিলাম আমি জানি না। না, তুমি ঠিক টাকা দাও, বাচ্চাটা বলে। খুব মুশকিলে পড়লাম আমি। আমার কাছে ওই ১০০ টাকার একটাই নোট আছে, বাকি সব ৫০০ টাকার নোট। আমি ভাব করার জন্য বাচ্চাটাকে বললাম, তুই স্কুলে যাস? না, তবে পড়তে পারি। এইটুকু মেয়ে কি পড়তে পারবে? ব্যাটা বলে কি? আমি বেশ মজা পাই মেয়েটির কথায়। বলি, কি পড়তে পারিস তুই? অ আ হস্যই দীর্ঘই বই দাও, খুঁজে দিচ্ছি অকার আর আকার। আমি এবার বাচ্চা মেয়েটার হাত ধরি, বলি, চল তোকে খাওয়াবো। নন্দনের পরে ট্রাফিক গার্ডের গায়ে যে চাউমিনের দোকানটা আছে সেখানে গিয়ে তোকে খাওয়াবো, আবার তোকে এখানে দিয়ে যাব। বাচ্চাটা কি মনে করে রাজি হয়ে যায়। আমার হাত ধরে হাঁটতে থাকে নাচতে নাচতে। তোর নাম কি? চুটকি গো। তোর বাপ মা কি করে, থাকে কোথায়? নেই। নেই মানে? আগে একটা মা ছিল, কদিন হলো ভেঙেছে কারোর সঙ্গে। যা, শব্দটা আমার মুখ দিয়ে বেরিয়েই গেল। ও হাঁটতে হাঁটতে পিজির ভেতর একটা ভ্যাট দেখিয়ে বলল, ওই যে ওখানে যে ময়লাগুলো আছে সেখানে আমার আসল বাপ মা আমাকে ফেলে গেছিল।
তারপর এই যে মা, যার আরো 4টে ছেলে মেয়ে আছে, সে আমাকে পুষতো, ভিক্ষে করা শেখাতো। বাচ্চা মেয়েটা নিজের মনে বলে চলে, একদম স্বাভাবিক গলা, যেন ঘুম থেকে উঠে চায়ে রুটি ডুবিয়ে খাচ্ছে, এমন স্বাভাবিক। আমার শুধু চিবুকটা কেঁপে কেঁপে ওঠে। বাচ্চা মেয়েটা তো আমারই গল্প বলছে। ফুল বেচিস তো তুই, বলছিস যে ভিক্ষে করা শেখাতো? সে তো এখন গো, আগে তো ভিক্ষেই করতাম। ওই মা আমাকে ভাড়া দিত, কেউ একজন আমাকে কোলে নিয়ে ঘুরতো, লোকের কাছে বলতো মেয়ের ক্যান্সার বা হার্টে ফুটো। আমি জুলজুল চোখে তাকিয়ে থাকতাম। মাই শিখিয়েছিল গো। আমার ভাল লাগতো না একদম। খুব গরম হতো ওই ভিক্ষা মার কোল, খুব নোংরা তো। তার থেকে বড় এই ভালো, গোলাপ বিক্রি করা বেশ ভালো। আমি আর একটু লম্বা হলেই রাস্তায় নামবো, গাড়ির জ্বালানায় হাত পাবো। টাকা গোনাও শেখাচ্ছে এখনকার মাসি। যে আমাকে খেতে দেয় গো, বলেছে ফুল বিক্রি শিখে গেলে 2 বেলা খেতে দেবে। এখন কতবার খেতে দেয়? এখনো তো ফুল বেচা শিখিনি, তাই শুধু দুপুরে খেতে দেয়। আর সকালে রাতে কে খাস? খাই না। তারপর কি ভেবে বলল, না না, জল খাই, কখনো কখনো ডাস্টবিনের ভালো শুকনো খাবার পেলে খাই। আমার চোখ ফেটে জল এলো, ধরে রাখতে পারলাম না। মুখ ঘুরিয়ে চোখের জল রুমাল দিয়ে মুছে নিলাম। হোম না পেলে আমার জীবনটাও তো এরকম ভাবেই কাটত। মনের দুঃখ কোথায় লুকোবো? হোম থেকে পড়াশোনা করে যা হোক পেট চালানো শিখেছি। আমি চুটকিকে বললাম, আমার সঙ্গে থাকবি? কই স্বদেশ বাবু, কি করছেন? আমি বড় ট্রেসিং পেপারে পেন্সিল দিয়ে এক মনে সিভিলে ড্রয়িং করছিলাম। বিভিন্ন বড় কনস্ট্রাকশন কোম্পানি থেকে কাজগুলো বুঝে নিয়ে আমি প্ল্যান মাফিক ড্রয়িং কমপ্লিট করে দিই। এটাই আমার পেশা। গত 3 দিন কোনো কাজ করিনি। আজ সকালে একটু কাজে বসেছি মানে ঘরের ভেতর একটা টেবিল আছে, টেবিলে খুব নিচু পর্যন্ত একটা ঝোলানো বাল্ব আছে। আগে ফিলামেন্ট লাগানো বাল্ব ব্যবহার করতাম, এখন CFL নিয়েছি। লোকটা এই মুহূর্তে আমার কাছে শুধু অবাঞ্ছিত নয়, অসহ্য। তবু হাসি মুখে দরজা পর্যন্ত এগিয়ে গেলাম নির্মল বাবুকে স্বাগত জানাতে। নির্মল বাবু সিঁড়ি বেয়ে উঠে আসছে ধীরে ধীরে, মোটা মানুষ। উনি 3 তলা পর্যন্ত আস্তে আস্তে আমি টেবিলটা পরিষ্কার করে নেই। CFL বাল্বটা নিমিয়ে ঘরে বড় টিউব লাইটটা জ্বেলে দেই। পেন্সিলের গুঁড়ো কাগজ থেকে ভাঁজ করে ছোট একটা কৌটোয় ঢেলে রাখি। এটা গত 6 মাস ধরে করছি। চুটকি যাতে এই গুঁড়ো না খেয়ে ফেলে তার জন্য এই ব্যবস্থা। নির্মল বাবু ঘরে ঢুকলেন, ঢুকে একটু থমকে দাঁড়ালেন। ভগ্ন প্রাসাদে আস্ত একটা ঘর দেখে কি থমকে গেলেন? না, আগের দেখা ঘরের সঙ্গে এখনকার ঘরটা মেলাতে পারছেন না। যে বিল্ডিংয়ে আমি আসছি তো সেই বিল্ডিংয়ে আরো কিছু ঘর আছে ব্যবহারযোগ্য। একটা পোড়ো ডাক্তারের চেম্বার, কোনোদিন পেশেন্ট আসতে দেখিনি সেখানে। একটা কাগজের গোডাউন, একটা NGOর অফিস। NGOতে নির্মলবাবু চাকরি করেন, অথবা ওনারই NGO হবে, আমি জানি না। সবগুলো নিঃশব্দে খোলা হয় আর বন্ধ হয়, সকাল সন্ধে। দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। আমি ঘরের ভেতরের একমাত্র চেয়ার দেখিয়ে বছর 50-এ নির্মলবাবুকে বসতে বললাম। বসতে বলে দেখলাম চেয়ারটায় চুটকির একটা প্লাস্টিকের যোদ্ধা মৃত মানুষের মতো পড়ে আছে।
আমি তাড়াতাড়ি খেলনাটাকে সরিয়ে নিয়ে নির্মলবাবুকে বসতে দিলাম। আমি বসলাম নির্মলবাবুর সামনে তক্তপোষটায়। আমি ভাবলাম আপনি আমার ওপর রেগে আছেন, যাই ক্ষমাটা চেয়ে আসি। না না, রাগের কি আছে, যা করেছেন ঠিকই করেছেন। আমি কি সত্যি ওকে মানুষ করতে পারতাম? হ্যাঁ স্বদেশবাবু, হোমে থাকবে, মানুষ হবে। আপনিও তো শুনেছি হোমে থাকতেন। আমি দম বন্ধ করে সব রাগ গিলে নেই এক ঢোকে। আমার মুখে যেন এক ফোঁটা ক্রোধ রেখাও না ফুটে ওঠে। তার জন্যে ভেতরে ভেতরে অসম্ভব পরিশ্রম করছি। মুখে দারুণ দারুণ সব হাসির ছবি টাঙিয়ে রাখি। তারপর খুব বিনীতভাবে বলি, হ্যাঁ দাদা, যা হয়েছে ভালোই হয়েছে। ভগবান আপনাকে পাঠিয়েছেন, ঝোঁকের মাথায় করেই ফেলেছিলাম। টাকাই বা কোথায় একটা বাচ্চাকে মানুষ করার? আর আপনি আমার বড় উপকার করেছেন দাদা। নির্মলবাবু আমার কথার মধ্যে হে হে করে হেসে ওঠেন। ওনার দাঁতগুলো পরিষ্কার খুব। বয়স্ক লোকের দাঁত এত পরিষ্কার সাধারণত হয় না। চুটকির মতো ঝকঝকে দাঁত নির্মলবাবু, তবে কি বাঁধানো দাঁত? কফি বসাই একটু, আমি যেন কোনো পান্ডার সেবাই এমন ভাবে বলি। নির্মলবাবু সেটা নিলেন, মানে আমার সেবা গ্রহণ করে আমাকে ধন্য করতে চাইলেন। তা খেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্তে নির্মলবাবু? আমাকে নির্মলবাবু বলা যাবে না, হয় নির্মলদা নতুবা শুধু দাদা বলতে হবে। ওকে দাদা, তাহলে কফি বসাই, তবে ব্ল্যাক কফি কিন্তু। নির্মলবাবুর প্রথম দিনের কফিতেই এক চুটকি পেন্সিলের শীষ মেশাই। চুটকির ভয়ে আমি পেন্সিলের বুড়ো শীষ গত 6 মাস ধরে একটা ছোট্ট কাচের কৌটোয় ভরে রাখছিলাম। ভয় পেতাম পেন্সিলের শীষের গুঁড়োয় চুটকির না স্কিন ডিজিজ হয়। আসলে এই কমাসেই আমি বাচ্চাটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। চুটকির জন্যই এই ভেঙে পড়া বাড়িটার পুরনো ঘরটায় বেশ একটা সংসার গন্ধ উঠেছিল। ওর জন্যেই 42 বছরের অবিবাহিত জীবনে পিতৃত্বের স্বাদ পেয়েছিলাম। আমার অগোছালো ছন্নছাড়া জীবনে চুটকির জন্যেই অতি প্রাথমিক সমস্ত বিলাস বস্তু এনেছিলাম। ওর তক্তপোষের ওপর দেওয়ার জন্যে দোকান থেকে একটা ম্যাট্রেস কিনে এনেছিলাম। কি খুশি হয়েছিল চুটকি, বলেছিল, ও লোকটা কি নরম বিছানা গো। রাস্তার জীবন কাটানো চুটকি আমাকে খুব জড়িয়ে ধরত। আমি ওকে বাবা বলা শেখাতে চেয়েছিলাম, কিন্তু চুটকি কেবলই আমাকে ও লোকটা বলতো। আমি একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম, চুটকি, আমাকে বাবা বলিস না কেন? চুটকি বড়দের মতো মুখ করে উত্তর দিয়েছিল, যাকেই বাবা মা বলি সেই মাঝ রাস্তায় ছেড়ে পালায়। সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, চুটকিকে কোনো দিন ছাড়বো না। ওকে মানুষ করব, বিয়ে দেব ভালো কোনো ছেলের সঙ্গে, ওকে নর্মাল একটা জীবন দেব আমি। সেইভাবে সব কিছু শুরুও করেছিলাম। ওর নতুন জামা কাপড়ের সঙ্গে রঙিন সব বই কিনে এনেছিলাম। আর একটা কাজ শুরু করেছিলাম, শেষ হয়ে এসেছিল প্রায়। চুটকির বার্থ সার্টিফিকেট সামনের সপ্তাহে হাতে পেয়ে যাব। কর্পোরেশনের দালালটা অনেকগুলো টাকা নিয়েছে ঠিকই, কাজটা সময় মতোই করেছে। চুটকির নাম দিয়েছি চুমকি। খুব খুশি হয়েছিল মেয়েটা, বলেছিল, ও লোকটা, এটা তো ভদ্রলোকের নাম গো। আমি বলেছিলাম, তোকে স্কুলে পড়াবো চুটকি, পড়বি তো? আমি রোজ তোকে স্কুলে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। চুটকি ভ্যাক করে কেঁদে উঠেছিল। আমার হাতের আঙ্গুলগুলো শক্ত করে জড়িয়ে ধরে বলেছিল, আমি অত ভারী ব্যাগ বইতে পারবো না, আমাকে স্কুলের মেয়েরা ভিখারি বলে চিনতে পারবে, মারবে গো লোকটা।
আমি স্কুলে যাব না, আমি তোমার কাছে নাম সই শিখব। চুটকি আরো জোর দিয়ে বলে, ও লোকটা, আমি তোমাকে ছেড়ে থাকবো না গো। সেই চুটকিকে আমার থেকে ছাড়িয়ে সরকারি হোমে জমা করেছে নির্মল বাবু। আমার কোনো বৈধ কাগজ নেই চুটকিকে রাখার, তবু বার্থ সার্টিফিকেটটা হাতে এসে গেলে কথা ছিল। ওখানে বাবার জায়গায় জলজল করতো আমার নাম, তাতে হয়তো কাজও হতো, কিন্তু সে সুযোগ পেলাম কোথায়? সেই প্রথম দিন থেকে নির্মল বাবুর কফিতে গোপনে পেন্সিলের শীষ মেশাই, কিন্তু গত 4 মাসে রোজ বিকেলে আমার ঘরে এসে কফি খেলেও লোকটার কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমন আছে। সোম থেকে শনি অফিস খুলে বসে, যদিও কাজ কিছু করতে দেখিনি। ওনার কাছে কাউকে আসতেও বড় একটা দেখি না। সারাদিন অফিসে বসে থাকে, বিকেল হলে আমি ঘরে থাকলে সিঁড়ি ভেঙে আসে কফির লোভে। আমি চুটকির কথা প্রথম দিনের পর আর কোনো দিন তুলিনি। সমস্ত রাগ, ঘৃণা, প্রতিহিংসা সমস্ত কিছু আমার হাসি হাসি মুখোশের আড়ালে আমি লুকিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম পেন্সিলের শীষে সীসা আছে। শীষ আর সীসা উচ্চারণগত দিক থেকে কাছাকাছি বলেই এরকম ভাবা। সীসা স্থির নিশ্চিতভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, মারাত্মক চর্মরোগ এর প্রথম লক্ষণ। কিন্তু এখন গুগল থেকে জানলাম পেন্সিলের শীষে সীসা নেই, যা আছে তাতে কোনোভাবেই একজন মানুষের প্রাণ যাবে না, গ্রাফাইট। আমার প্রতিহিংসা মারাত্মকভাবে ধাক্কা খেল। চুটকিকে আমার কাছ থেকে সরিয়ে দেওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি। আমি নির্মল বাবুকে কিছুতেই মাফ করব না। কই ভাই স্বদেশ, কি করছো? নির্মল বাবু 3 তলায় ওঠার আগে নিচের উঠোন থেকে ডাক দিয়ে নেন, দেখে নেন আমি আছি কিনা। না থাকলে উনি ওঠার পরিশ্রমটুকু করবেন না। কিছু কিছু মানুষ আছে নির্মল বাবুর মতন, যারা নিজের অধিকারের বাইরে গিয়ে পাওনাগুলোকে পাওনাদারের মতো চেয়ে বসে। নির্মল বাবু তাদের দলের একজন। আবার চুটকিকে দেখেছিলাম না পাওয়াগুলো পেয়েও কতটা উদাস থাকতে পারে। খেলনা ছেড়ে আমার সঙ্গে খেলতে বেশি ভালোবাসত। হ্যাঁ দাদা, আছি, আসুন। আমি চুটকির কথা ভুলে যাই জোর করে। ওর কথা মনে পড়লে আমার মুখোশ কাজ করে না। তাছাড়া আজ সকাল থেকে আমার মাথাটা খারাপ হয়ে আছে, পেন্সিলের শীষের গুঁড়োয় বিষ নেই জেনে। আমি ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠি, দাঁতে দাঁত চেপে বলি, শয়তান, তোকে আমি নিজের হাতে শাস্তি দেবই। ঠিক তখনই ঘরের দেওয়াল থেকে টিকটিকি ডেকে উঠল, ঠিক ঠিক ঠিক। টিকটিকির ডাকে আমি যেন নিজের কথার সমর্থন পাই। আর একটা বুদ্ধি খুলে গেল টিকটিকির ডাকে। সেদিন আর হলো না। ভাবনাটা কাজে পরিণত করার আগেই নির্মল বাবু যথারীতি হে হে করতে করতে আমার ঘরের দরজায় উপস্থিত। অসহ্য নির্মম লাগে এই হাসিটা। সম্পূর্ণ নির্মল বাবু মানুষটাকেই বড্ড নির্মম লাগে। বসুন দাদা, বসুন, আমি কফি বানিয়ে আনছি। আর বলো না ভাই স্বদেশ, একা আছো, ভালো আছো? কেন দাদা? আমি পাশের ঘরে কফি বানাতে গ্যাসে জল বসাই, সসপ্যানে জল ঢালি। ফুটন্ত জলে কফি ঢালায় আজ আর আরাম পাই না। লোকটা বিষের ছাড়া পেয়ে যাওয়ায় আমি নিজের ওপর রেগে আছি। আমার ছেলের এখন একটা ল্যাপটপ লাগবে। তা তো লাগবেই দাদা। কিসে উঠলো? আর কিসে, এই তো সবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো কয়েক মাস আগে।
ও হো, তাহলে তো দাদা ল্যাপটপ লাগবেই। আমার লোকটার সঙ্গে এক মুহূর্তও খেজুর করতে ভালো লাগছে না, মনে হয় গলার টিপে ধরি। কিন্তু সমাজ আছে, আইন আছে, তার থেকেও আছে ধরা পড়ার ভয়, শাস্তি পাবার ভয়। ল্যাপটপ না হয় কিনে দিলাম, ওদিকে আবার তোমার বৌদির একটা অপারেশনও আছে, ওভারিতে সিস্ট, ক্যান্সার সাসপেক্টেড। কোন দিকে যাই বলো তো ভায়া, এই তো অবস্থা। কিসের কি অবস্থা দাদা? আমি কফি নিয়ে রান্নাঘর থেকে ঘরে ঢুকি। লোকটা আরাম করে আধশোয়া হয়ে বসেছে আমার বিছানায়। ঘেন্নায় গাটা রিরি করে ওঠে আমার। এই বিছানাতেই একদিন আমার সঙ্গে চুটকি শুতো, কত কথা হতো, কত আবোল তাবোল বকতো, আমাকেও বকিয়ে নিত মেয়েটা। শেষের দিকে বলতো, আমার একটা তোমার মতো ভালো মা চাই। ভালো মা কি রে? তুমি যেমন ভালো, তেমনি একটা ভালো মাও চাই। বলেই চুটকি আমার পিঠে লাফিয়ে উঠে পড়ত। ওকে নিয়ে আমি সারা ঘর ঘুরতাম। আমি বলতাম, তাহলে আমাকে বাবা বল। না, ভালো মা আনলে তবেই বাবা বলবো। দুজনেই হেসে উঠতাম খুব। আর আমাদের সেই হাসির কথা উড়ে যেত হয়তো কাঁচ ভাঙা জানলা দিয়ে নিচে নির্মলবাবুর কানে। সহ্য করতে পারেনি লোকটা আমাদের হাসি, আমাদের আনন্দ, কিচ্ছু সহ্য করতে পারেনি। চুটকিকে ছিনিয়ে নিয়ে গেল আইন দেখিয়ে। এখন মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কে জানে। এক ফোঁটা গোপন নোনা জল টপ করে চোখ থেকে গড়িয়ে পড়ল কফির কাপে। আমি কাপটা হাতে নিয়ে বসেই রইলাম, গোপনে চোখের জল মুছে। ব্যবসার যা অবস্থা, তাতে ল্যাপটপ, অপারেশন, কি করে এ সমস্ত একসঙ্গে করি বলো? ব্যবসা আমি বিস্ময় চেপে রাখতে পারি না। এনজিও কখনো ব্যবসা হয় ভাবিনি। লোকটাকে সত্যি ড্যাশ ড্যাশ মতো লাগছে দেখতে। আরে সবই তো ব্যবসা। ইংরেজিতে একটা কথা আছে, শোনোনি? মাইন্ড ইওর ওন বিজনেস। বিজনেস মানে কাজ। এনজিওটা আমার কাজ। লোকটা সামলে নেয়, আমিও নিজেকে সামলে নেই। আমার উদ্দেশ্য লোকটাকে চরম শাস্তি দেওয়া। দেতো হাসির মুখোশটা ফিটফাট মুখে চড়িয়ে নেই। তা দাদা, বৌদির অপারেশনটা করিয়েই ছেলেকে না হয় ল্যাপটপটা কিনে দিন। আমি নির্মলবাবুর পরম মিত্র সেজে মুখোশের মুখে মধু ঢালি। মুখোশের ভেতরে লুকিয়ে রাখি চরম শত্রুতা। তারপর মাস 2 নির্মলবাবুকে টিকটিকির লেজ সেদ্ধ করে খাওয়াই। নির্মলবাবু আসার সময় জানতাম, সময় হলেই ঘরের মধ্যে থাকা একটা টিকটিকিকে লেজে ঝুলঝাড়া দিয়ে মেরে লেজ খসিয়ে নিতাম। সেই সদ্য কাটা লেজে প্রচুর জৈব বিষ থাকে জানতাম। কিন্তু তাতেও নির্মলবাবুর কিচ্ছু হলো না। মরল না তো বটেই, বরং আমার সঙ্গে খচরামো করার জন্যে দিন দিন আরো সজীব হয়ে উঠতে লাগলো। নির্মলবাবুর স্ত্রীর অপারেশন করাতে হলো না। ওষুধের সিস্ট কমে গেল। ক্যান্সার অল বোগাস। ভেলোর বলে দিয়েছে এসব কলকাতার ডাক্তারদের টাকা হাতানোর ফন্দি। শালা যেসব লোক পরের ক্ষতি করে বেড়ায় তাদের তো খারাপ হবার কথা। এই লোকটা কি করে একের পর এক মাপ পেয়ে যাচ্ছে? চুটকিটাকে হোমে দিল না বেচে দিল কে জানে। হয়তো সেই টাকা দিয়ে বউয়ের চিকিৎসা করালো, এখন বলছে অপারেশন করাতে হবে না। এই হারামির কিচ্ছু বিশ্বাস নেই। একে নিজের হাতে শাস্তি না দিলে আমার শান্তি নেই। আমি নির্মলবাবুর আরো বিশ্বাস পেতে ছেড়ে ল্যাপটপ কিনতে কিছু টাকা ধার দিলাম। আসলে আমি সময় কিনলাম। পেন্সিলের শীষে হলো না, টিকটিকির লেজে হলো না,
এবার খোঁজ পেলাম সেকো বিষের, আর্সেনিক। কিন্তু আর্সেনিক কোথায় পাবো? জলে আর্সেনিক শুনেছি থাকে, কিন্তু তা খাইয়ে তো লোক মারা যাবে না। আর এ লোক তো সব বিষ হজম করে ফেলছে, জলের বিষে এর কিচ্ছু হবে না। শেষে খোঁজ পেলাম কলেজ ল্যাবে পাওয়া যেতে পারে, কেমিস্ট্রি ল্যাবে সহজলভ্য। অনেক চেষ্টা করেও আমি কিন্তু জোগাড় করতে পারলাম না তা। শেষে একদিন নির্মলবাবুকে ডেকে কফি খেতে দিয়ে বাজার থেকে কিনে আনা ধারালো ছুরি দিয়ে নির্মলবাবুকে কুপিয়ে দেই। এবারও বেঁচে গেল শয়তানটা। ছুরির ঘা পেটের বদলে পড়ল বাম কাঁধে। চুটকির জন্য আমার প্রতিশোধ নেওয়া হলো না। নির্মলকে খুন করতে পারলে চুটকির আত্মা শান্তি পেত। এক টানা কথাগুলো বলে সামনের টেবিলে রাখা জলের গ্লাসে হাত বাড়াই। জলের গ্লাসের ঢাকনাটা সরিয়ে নিচে রাখি। তারপর গ্লাসটা টেনে নিয়ে যেই জল খেতে যাব, টেবিলের উল্টো দিকে বসা অফিসার সঙ্গে সঙ্গে গ্লাসটি সরিয়ে নেয়। আমার প্রচণ্ড রাগ ধরে। এরকম অসভ্যতা এরা করে শুনেছি। আমি রাগটা লুকিয়ে ফেলি। অফিসার মিস্টার পোদ্দার বুঝতে পারে আমার রাগের কথা। বয়স অল্পই, কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত চেহারা। খুব একটা লম্বা নয়। মিষ্টি মুখের পুলিশ আমি খুব কমই দেখেছি। যদিও পুলিশ নিয়ে আমি খুব একটা উৎসাহী নই, কোনোদিন পুলিশ স্টাডি করিনি। মিস্টার রায়চৌধুরী চেয়ার থেকে উঠে এসে আমার কেসের ইনভেস্টিগেশন অফিসার তথা আইও আমার জামায় হাত দিয়ে কথা শুরু করলেন। ইনভেস্টিগেশন অফিসার আমার কাঁধে হাত দিয়ে কথা শুরু করে। আমি প্রথমেই ওকে বাধা দিলাম। রায়চৌধুরী আমার পদবী নয়, এটা হোম থেকে র্যান্ডাম দেওয়া। হ্যাঁ স্বদেশবাবু, আমি জানি, আমি আপনার সবটাই জানি। আপনি নিজে হোমে মানুষ হয়েছেন, কিন্তু আপনি আপনার এই অনাথত্ব কোনোদিনই মানতে পারেননি। আপনি আবার অনাথদের প্রতি দুর্বল। আপনি সম্ভবত চুটকি নামের কোনো রাস্তার বাচ্চাকে একদিন খাইয়েছিলেন, মেয়েটাকে নিজের কাছে এনে রাখতেও চেয়েছিলেন, কিন্তু চুটকি নামের বাচ্চাটি আপনার সঙ্গে আসেনি। আমি আপনার রান্নার মাসির থেকে খোঁজ নিয়েছি, কোনো বাচ্চাকে সে আপনার ঘরে দেখেনি, কিন্তু আপনি প্রচুর খেলনা কিনেছিলেন সেটা সে বলেছে। আসলে আপনি ভাবতে শুরু করেছিলেন চুটকিকে আপনি ঘরে নিয়ে এসেছেন, আর কল্পনায় তাকে আপনি বড় করতে লাগলেন। একজন অনাথ আর একজন অনাথকে আশ্রয় দেবে, এটা একটা চিরকালীন মানসিক শান্তি। আপনি সেই শান্তিটাই চেয়েছিলেন, কিন্তু চুটকি না আসায় আপনি তা পাননি। যেহেতু বাচ্চা মেয়েটা সত্যিই আসেনি, আপনার মন চাইছিল এমন একটা ঘটনা যা আপনার এই আশ্রয় দেওয়ার ইচ্ছাটা সম্পৃক্ত করবে। অর্থাৎ আপনি দিতে চাইলেন, কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি বা সংস্থার জন্যে সেটা আপনি করতে পারলেন না। তখনই আপনার মন খুঁজে পায় নির্মলবাবুকে। নির্মলবাবু বহুদিন ধরে আপনার ঘরে আসে, এনজিও চালায় জানতেন। আপনি ওনাকেই আপনার প্রয়োজনীয় কাল্পনিক ভিলেন বানিয়ে নিলেন। আপনি মন গড়া ভিলেন তাকে কল্পনা করলেন। সীসা খাওয়ানো, টিকটিকির লেজ খাওয়ানো, সমস্ত কিছু আপনার মনের কল্পনা। তবে আপনার ঘরের একটা কৌটোয় আমি পেন্সিলের শীষের গুঁড়ো পেয়েছি, আর দেওয়ালে দু একটা বেড়ে টিকটিকিও দেখেছি। আপনি সমস্ত ব্যাপারটা নিজের মনের মতো ভাবতে ভাবতে এমন জায়গায় চলে গিয়েছিলেন যে শেষে আলু ছাড়ানোর ছুরি দিয়ে আপনি নির্মলবাবুকে আঘাত করে বসেন।
মারাত্মক কিছু আঘাত নয়, তবু একটা কেস রুজু হয়েছে, আপনাকে অ্যারেস্ট করতেও হলো। কিন্তু কালই কোর্ট থেকে জামিন পেয়ে যাবেন, আমি সেভাবেই কেস ডায়েরি লিখব। আর একটা অনুরোধ স্বদেশবাবু, জামিন পেয়ে গেলে আপনি একজন সাইকিয়াট্রিস্টকে দেখাবেন প্লিজ, কাউন্সেলিং করাবেন। আমি খুব একটা সাইকো অ্যানালিসিস জানি না, তবে আপনার কেসটা মনে হয় পারসিকিউশন ডিসঅর্ডার বলে। এক টানা এতগুলো কথা বলে আইও পোদ্দার বাবু টেবিলে রাখা গ্লাসের জলটা এক চুমুকে শেষ করলেন। যা বাবা, আমি ভেবেছিলাম ওই জলে সেকো বিষ আছে আমার মতো খুনিকে মেরে ফেলার জন্যে, যাতে আমি নিঃশব্দে শেষ হয়ে যাই, সেই চেষ্টা করছে পুলিশ প্রশাসন। কিন্তু তা তো হলো না। নমস্কার।